চেঙ্গিস খান ইতিহাসের এমন এক চরিত্র যার রেখে যাওয়া ঐতিহ্য বা লিগ্যাসি নিয়ে আজও তীব্র বিতর্ক চলছে। তো চলুন কোনো পক্ষ না নিয়ে আমরা সরাসরি এই মহাকাব্যিক আর অত্যন্ত জটিল চরিত্রটির একেবারে গভীরে প্রবেশ করি। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব তার জীবনের দুটি সম্পূর্ণ ভিন্ন দিক। আচ্ছা, প্রথমেই এই চরম বিপরীত দুটো দিক একটু মিলিয়ে দেখা যাক। একদিকে আছেন তেমুজিন, একদম পরিত্যক্ত এবং প্রায় নিঃস্ব এক বালক, যার জন্য পৃথিবীতে টিকে থাকাটাই ছিল এক বিশাল সংগ্রাম। আর ঠিক তার উল্টো দিকে আছেন চেঙ্গিস খান, যিনি কিনা চীন থেকে শুরু করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত এক বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। এই চরম অসহায় অবস্থা থেকে বিশ্বজয়ী সম্রাট হয়ে ওঠার গল্পটা সত্যি অবিশ্বাস্য। এই অভাবনীয় যাত্রার শুরুটা হয়েছিল আনুমানিক ১১৬২ সালের দিকে। খেনতেই পর্বতমালার রুক্ষ পরিবেশে জন্ম নেন তেমুজিন। তিনি ছিলেন বর্জিগিন গোত্রের সর্দার ইয়েসাগেই এবং তার স্ত্রী হোয়েলুনের বড় ছেলে। তবে ছোটবেলা থেকেই তাকে অত্যন্ত নির্মম এক বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। মাত্র ৮ বছর বয়সে তিনি বাবাকে হারান। এরপর ভাবুন তো, নিজেদের গোত্রই তার পরিবারকে একদম অসহায় অবস্থায় ছুঁড়ে ফেলে দেয়। প্রায় অনাহারে দিন কাটতে থাকে তাদের। আর এই চরম পরিস্থিতিতে টিকে থাকার জন্য তেমুজিনকে বেছে নিতে হয় অত্যন্ত নিষ্ঠুর কিছু পথ। পরিবারের ওপর নিজের কর্তৃত্ব আর খাবার নিশ্চিত করতে তিনি নিজের বড় সৎ ভাই বেহতারকে পর্যন্ত হত্যা করেছিলেন। এটা থেকেই তার ভবিষ্যতের কঠোর মানসিকতার একটা প্রাথমিক আঁচ পাওয়া যায়। কিন্তু তেমুজিন কেবল নিষ্ঠুরই ছিলেন না, তার ভেতরে দারুণ একটা ক্যারিজমা ছিল। খুব সহজেই তিনি মানুষকে নিজের দিকে টানতে পারতেন। এই গুণটাকে কাজে লাগিয়েই তিনি অত্যন্ত দ্রুত অনুসারী জড়ো করতে শুরু করেন। তিনি জামুখা এবং তঘরুলের মতো স্টেপ অঞ্চলের তৎকালীন প্রভাবশালী নেতাদের সাথে শক্তিশালী জোট তৈরি করেন। আর এই জোটের সবচেয়ে বড় প্রমাণটা আমরা দেখি যখন শত্রুদের হাতে অপহৃত নিজের নববিবাহিতা স্ত্রী বোর্তেকে তিনি মিত্রদের সাহায্যে সফলভাবে উদ্ধার করে আনেন। এটা তার ক্রমবর্ধমান নেতৃত্বের একটা বড় নিদর্শন ছিল। এখন এই টাইমলাইনটার দিকে একটু তাকালেই বুঝবেন তার এই পথ চলাটা কোনো সোজা রাস্তার গল্প নয়, বরং এটা যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর বারবার ঘুরে দাঁড়ানোর এক নাটকীয় ইতিহাস। আনুমানিক ১১৮৭ সালের দিকে তেমুজিন চরমভাবে পরাজিত হন, কিন্তু ১১৯৬ সালে তিনি আবার প্রবল পরাক্রমে ফিরে আসেন। এরপর শুরু হয় পুরনো মিত্রদের সাথেই ক্ষমতার লড়াই। ১২০৩ সালে তগ্রুলের অতর্কিত হামলা তিনি রুখে দেন। আর অবশেষে আরেক পুরনো মিত্র জামুখাকে পরাজিত করার পর ১২০৬ সালের এক মহাসমাবেশে তিনি মঙ্গোলিয়ান স্টেপের একক অধিপতি হিসেবে আবির্ভূত হন। এই ১২০৬ সালের মহাসমাবেশ বা কুরুলতাই ছিল ইতিহাসের একটা বিরাট মাইলফলক। এখানেই তেমুজিন তার জন্মগত নাম পেছনে ফেলে আনুষ্ঠানিকভাবে চেঙ্গিস খান উপাধি গ্রহণ করেন। ঐতিহাসিকভাবে এই নামের আসল অর্থটা আজও একটু অনিশ্চিত, কিন্তু এর তাৎপর্য ছিল বিশাল। এই উপাধিটি মঙ্গল উপজাতিগুলোর ওপর তার নিরঙ্কুশ এবং অবিসংবাদিত শাসনকে পাকাপোক্ত করেছিল। নিরঙ্কুশ ক্ষমতা তো মিলল, কিন্তু তারপর কি? একজন জাদরেল রাজনীতিকের মতো চেঙ্গিস খান বুঝলেন লম্বা সময়ের জন্য টিকতে হলে পুরো ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে। তাই তিনি পুরনো সব উপজাতীয় কাঠামো একেবারে বাতিল করে দিলেন, যা বারবার বিদ্রোহের জন্ম দিত। এর বদলে নিয়ে এলেন এক সমন্বিত মেধাভিত্তিক ব্যবস্থা, যেখানে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই পদমর্যাদা দেওয়া হতো। সবকিছুকে শাসক পরিবারের সেবার সাথে যুক্ত করা হলো। এমনকি নিজের ক্ষমতাকে আরও নিষ্কণ্টক করতে তিনি প্রভাবশালী শামান বা জাদুকরদের একটা অভ্যুত্থান চেষ্টাও অত্যন্ত শক্ত হাতে গুড়িয়ে দেন। চলুন এবার দেখি কিভাবে এই সাম্রাজ্য বাইরের দিকে ছড়াতে শুরু করল। এই টেবিলটার দিকে তাকালেই তার প্রাথমিক সামরিক অভিযানগুলোর বিশালত্ব সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। ১২০৯ সালে পশ্চিম শিয়া আক্রমণ করে তাদের শর্ত মানতে বাধ্য করা, কিংবা জিন রাজবংশের বিরুদ্ধে টানা ৪ বছরের অভিযান চালিয়ে তাদের রাজধানী ঝংডু দখল করা, এগুলো তার সামরিক প্রতিভার অসামান্য নিদর্শন। এরপর ১২১৮ সালে তার বিশ্বস্ত সেনাপতি জেব কারাখিতাই রাজ্যটিকেও মঙ্গল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এরপরই আসে ১২১৯ সালের সেই ভয়ঙ্কর অধ্যায়, খাওয়ারিজমীয় সাম্রাজ্যের ওপর আক্রমণ। এই ধ্বংসলীলার কারণটা ছিল সম্পূর্ণ উস্কানিমূলক। চেঙ্গিস খানের পাঠানো দূতদের খাওয়ারিজমীয়রা নির্মমভাবে হত্যা করেছিল, আর তারই প্রতিশোধ হিসেবে মঙ্গল বাহিনী এমন এক ধ্বংসযজ্ঞ চালাল যা আক্ষরিক অর্থেই ট্রান্সঅক্সিয়ানা এবং খোরাসান অঞ্চলকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছিল। এই জয়ের রেশ ধরে মঙ্গল বাহিনী যেন অদম্য হয়ে উঠল। তারা অভূতপূর্বভাবে আরও পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। চেঙ্গিস খানের দুজন অত্যন্ত তুখোর সেনাপতি জেব এবং সুবুতাই এই অভাবনীয় অভিযানগুলোর নেতৃত্ব দেন। তাদের বাহিনী অবিশ্বাস্য গতিতে জর্জিয়ায় ঢুকে পড়ে এবং এরপর আরও এগিয়ে পূর্ব ইউরোপের কিয়েভান রুশ পর্যন্ত পৌঁছে যায়। সেই যুগে এটা ছিল মানুষের কল্পনারও একেবারে বাইরে।
তবে সব মহাকাব্যেরই তো একটা শেষ থাকে, তাই না? 1227 সালের আগস্ট মাসে বিদ্রোহী পশ্চিম শিয়াদের দমন করতে গিয়ে প্রায় ৬৫ বছর বয়সে চেঙ্গিস খান মারা যান। মজার ব্যাপার হল তার সমাধিস্থল আজও পৃথিবীর বুকে এক অজানা রহস্য। তবে তার মৃত্যুর পর সাম্রাজ্য যাতে ভেঙে না পড়ে তার একটা পরিষ্কার রূপরেখা আগে থেকেই করা ছিল। 2 বছর তার ছেলে তলুই অন্তর্বর্তীকালীন শাসনভার সামলান, আর এরপর 1229 সালে তৃতীয় ছেলে ওগেদেই আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেন। তো এখানকার সবচেয়ে চমকপ্রদ পয়েন্টটা হলো কিসের জোরে তিনি এতটা পথ পাড়ি দিলেন। তারই প্রেরণার জায়গাটা বেশ অদ্ভুত। চেঙ্গিস খানের দৃঢ় বিশ্বাস ছিল যে মঙ্গলদের সামানিক সর্বোচ্চ দেবতা তেংরি স্বয়ং তাকেই এই পুরো বিশ্বজয়ের নিয়তি নির্ধারণ করে দিয়েছেন। এই স্বর্গীয় অধিকারের বিশ্বাসটাই তাকে এবং তার বাহিনীকে অন্তহীন যুদ্ধযাত্রার জ্বালানি জুগিয়েছিল। আসলে এই বিশাল সাম্রাজ্য গোড়ার পেছনের মানুষটার নেতৃত্ব দেওয়ার ধরনটাই ছিল চরম স্ববিরোধিতায় ভরা। একদিকে তিনি নিজের অনুসারীদের প্রতি ছিলেন প্রচণ্ড উদার আর পরম বিশ্বস্ত। বিশ্বজয়ের নেশায় তিনি বিভিন্ন জাতীয় সংস্কৃতির মানুষদের পরামর্শ খুব খোলা মনে গ্রহণ করতেন। কিন্তু মুদ্রা উল্টোপিঠটা ছিল চরম ভয়াবহ। শত্রুদের প্রতি তার বিন্দুমাত্র দয়ামায়া ছিল না, আর তার বাহিনীর হাতে যে লাখ লাখ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছিল সেটা তো ইতিহাসের এক নির্মম সত্য। আর ঠিক এই স্ববিরোধিতার কারণেই আধুনিক বিশ্বে তাকে নিয়ে দৃষ্টিভঙ্গি একেবারে দুই মেরুর। একদিকে রাশিয়া এবং আরব বিশ্বে তাকে আজও একজন রক্তপিপাসু বর্বর স্বৈরাচারী হিসেবেই দেখা হয়, যিনি সভ্যতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে নিজের দেশ মঙ্গোলিয়ায় তিনি জাতির প্রতিষ্ঠাতা পিতা হিসেবে প্রায় দেবতুল্য সম্মানে পূজিত হন। আবার সাম্প্রতিক পশ্চিমা গবেষণায় তাকে কেবল একজন যুদ্ধবাজের খোলস থেকে বের করে এনে তার প্রশাসনিক মেধার নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে। এবং এখানেই ইতিহাসের একটা দারুণ চমক লুকিয়ে আছে। ধ্বংস আর বিজয়ের এই বিশাল ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে চেঙ্গিস খান নিজের অজান্তেই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন যা পুরো বিশ্বকে চিরতরে বদলে দেয়। তার ওই বিশাল সাম্রাজ্যের কারণে এশিয়া এবং ইউরোপের মধ্যে এমন এক যোগাযোগ তৈরি হয়েছিল যার ফলে এক বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে অভূতপূর্ব বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় শুরু হয়। বিখ্যাত সিল্ক রোড ঠিক এই সময়েই সবচেয়ে বেশি সুরক্ষিত আর সক্রিয় হয়ে ওঠে। সবশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনাটা শেষ করতে চাই। একদিকে রয়েছে অগণিত নগরীর ধ্বংসস্তূপ আর লক্ষ লক্ষ মানুষের মর্মান্তিক মৃত্যু। অন্যদিকে রয়েছে এমন এক বিশাল সাম্রাজ্য যা পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতুবন্ধন রচনা করে বিশ্বায়নের একদম শুরুর দিকের ভিত্তিটা গড়ে দিয়েছিল। ইতিহাস আসলে কিভাবে এই বিষয়গুলোকে এক পাল্লায় মাপবে? ধ্বংসের কারিগর নাকি একটি সংযুক্ত পৃথিবীর রূপকার? চেঙ্গিস খানের এই দ্বৈত সত্তা আমাদের সবার জন্য চিন্তার এক বিশাল খোরাক রেখে যায়। আসলেই ইতিহাস কখনোই শুধু সাদা কালোতে লেখা হয় না।